দুঃখীর হাতে দিয়েই আবার চাদর গায়ে বেরিয়ে পড়ল থলে হাতে করে বাজারের দিকে, স্ত্রীর বশংবদ সংসারী স্বামীর মতো। এই আদর্শ সামনে রেখেই অন্য বহু পুরুষের মতো ও এই আদর্শে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। কোনো একটিও আদর্শের যথার্থ অনুগমন করতেই সম্পূর্ণ অপারগ হয়েছে ও। আটারলি ওয়ার্থলেস, অন্ধকার হয়ে গেছে। পাশ দিয়ে ফুল স্পিডে সাইকেল চালিয়ে বানোয়ারি লাল চলে যেতে যেতে পান ভরা মুখে বলল, সব ঠিককেই না হয় খাল খরিয়াত ঘোষবাবু? চমকে উঠে প্রীতু বলল, হ্যাঁ সব ঠিকই। কিন্তু কথাটা যখন বানোয়ারি লালের কাছে গিয়ে পৌঁছলো তখন সে অনেকটাই দূরে এগিয়ে গেছে। শুনতে যে পেয়েছে তা বোঝাবার জন্য হ্যান্ডেল ছেড়ে ডান হাতটা তুলল সে উঁচু করে। পান জবজবে মুখে কি একটা বলল, বোঝা গেল না। আরেকটু এগুতেই বড় রাস্তাতে এসে পড়ল। যদিও কম বাড়িতে ইলেকট্রিসিটি আছে এখানে, তবু প্রায়ই লোডশেডিং হয়। বড় রাস্তাতে পৌঁছতেই লোডশেডিং হয়ে গেল। দোকানে দোকানে মিটমিট করে কেরোসিনের আলো জ্বলছে। মোড়ের পানের দোকানের দেওয়াল জোড়া আয়নাটা কেরোসিনের আলোতে কেমন লালচে দেখাচ্ছে। তার মধ্যে পথ চলতি মানুষের অসংখ্য ভুতুড়ে মুন্ডু আর মুখের ছায়া নাচানাচি করছে। সাইকেল রিকশার প্যাক প্যাক, নানা রকম মিশ্র আওয়াজ, কার্তিকের ওঠা বসা ধুলো, চিৎকার, লাক্ষা বোঝাই লরি, ভিড় ভিড়। পৃথুর ভালো লাগে না। ভুলভুলাইয়ার দিকে যেতে যেতে ভাবছিল পৃথু, ভিড়ের মধ্যে আওয়াজের মধ্যে থেকেও একদম একা হয়ে গিয়ে ভাবতে খুব ভালো লাগে ওর। ভাবতে ভাবতেই হাঁটছিল। সময়ের কোনোই দাম নেই পৃথুর কাছে। 3 মাস ছুটি পাওনা ছিল, পুরোটাই নিয়ে নিয়েছে। ম্যানেজার জিজ্ঞেস করেছিলেন, ইতনা দিন ছুটি লেকার कीजिए क्या घोष बाबू, चेंज खाली है कहीं बाहर जा रहा है काफ? पृथु हेसेছিল, বলেছিল नहीं। तब ऐसा ही 3 महीना भर आपका दिमाग जरूर गड़बड़िया होगा घोष बाबू। আজীব আদমি। পৃথু জানে যে ও আজীব আদমি, তবু ওকে বোঝাবার চেষ্টায় আরো কিছু না বলে শুধু বলেছিল, খৈর লেহি রাহা হ্যায়। সব কথা সবার বোঝার জন্য নয়, সংসারে সব কথা সবাইকে বোঝাতে যাওয়াও মূর্খামি। বেড়াতে যাওয়ার জন্য অথবা হৃদস্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যও নয়, নিছকে কাজের জোয়াল থেকে ছাড়া পেয়ে একটু পড়াশোনা ভাবাভাবি লেখালেখি করার জন্যই এই ছুটি নেওয়া। রুষা এখানের কো-এড স্কুলে ইংরেজি পড়ায়। তার স্কুলের ছুটি এবং মিলি টুসুর ছুটি কোথাও বেড়াতে বা অন্য কাজে যাওয়ার সময়, যদিও কোথাও যাওয়া আদৌ হয় নির্ধারিত করে। রুষার স্কুলের ছুটি যদি বা হলো, তখন তার মহিলা সমিতির নানা রকম কাজ থাকে, ছুটিতেই সে কাজ বেশি। খুবই স্বাভাবিক, খুবই সামাজিক, পরোপকারী, জনপ্রিয়, উদ্যোগী মেয়ে রুষা। স্ত্রী ও ছেলেমেয়ের সম্মিলিত সুবিধা যখন হয় তখন পৃথুকে প্রায় প্রচণ্ড অসুবিধা করেই ওদের সঙ্গে যেতে হয়, অনেকটা কন্ডাক্টেড ট্যুরের থ্যাঙ্কসলেস নন এন্টিটি গাইডের মতোই। পৃথু কবিতা লেখে এবং 10 বছর আগে অসুয়া নামে তার এক কবিতার বই কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। অবশ্য নিজেই কলকাতার এক বন্ধু মারফত প্রকাশ করেছিল নিজেরই খরচে। কবিতার কারণে তাকে রুষার কাছে প্রতিনিয়ত নিগৃহীত হতে হয়। মেয়ে মিলি মনে হয় তার অপদার্থ কবি প্রকৃতির বাবার প্রতি ইদানিং সামান্য অনুকম্পা বোধ করে অসম সাহসের সঙ্গে তা প্রকাশ করে। তাতে পৃথু বিব্রতই বোধ করে। অনুকম্পা সে কারো কাছ থেকেই চায়নি, আজও চায় না। রুষাকে যেন ভয় পায় পৃথু, তেমন এক ধরনের ভক্তিও করে। তার চরিত্রে পৃথু ওদের পিতৃতান্ত্রিক যৌথ পরিবারের প্রয়াত জ্যাঠামশাইকে প্রত্যক্ষ করে। আ গ্রেট অটোক্র্যাট। সামান্য হলেও রুষার বাড়িঘর সবসময় ঝকঝক তকতক করে। এই ছোট্ট সংসারের সমস্ত ক্রিয়াকাণ্ডই সুকঠিন নিয়মানুবর্তিতা ও কড়া শাসনের সঙ্গে চালিত হয়। ঘড়ি ধরে এই ক্রিয়াকাণ্ডে পৃথুর মতো অগোছালো স্বভাবের এলোমেলো অপদার্থ মানুষের কোনোই ভূমিকা নেই, বরং এই সুসংহত স্রোতের পথে ও একাই বাধা।
এটা জানে, মেনে নিয়ে মনে মনেও সবসময় বড় লজ্জিত থাকে নিজের অসুয়া নিজেরই প্রতি। লজ্জা করলেও ফেলে দিতে পারে না। নির্বুদ্ধি প্রথম যৌবনে নিজের খরচে এবং নিজের প্রাণ প্রাচুর্যতায় কবিতার প্রথম ও শেষ বই প্রকাশ করতে পেরে ও অনেক অপরিচিত কবিদের সঙ্গে এক গভীর একাত্মতা বোধ করে। ওর মতো অনেকেই ব্যর্থ কবি এদেশের আনাচে কানাচ ভরে আছে যে এই সত্যটা তাকে এক অচিহ্নিত পতাকাহীন দলগত বোধে উদ্বুদ্ধ করে। ব্যর্থ কবি কথাটাতেও ওর ঘোর আপত্তি আছে। কবিতার সাধনা যারা করেন তারা কি কখনোই ব্যর্থ হন? কবিতার সার্থকতা তো কবিতারই মধ্যে। কবির যশেই কি তা সীমিত? ব্যর্থ কবিরা মনে মনে যতখানি কবি, তথাকথিত অনেক সবল কবিরাই হয়তো ঠিক ততখানি নন। এমন একটা ভাবনার গায়ে পৃথু ওর পুরুষাঙ্গে হাত বোলানোর মতোই অত্যন্ত গোপনে আদরে হাত বোলায়। পৃথুর মনে হয় যে সাফল্যে বোধহয় মানুষের সূক্ষ্ম অনুভূতির তীব্রবোধকে প্রায়শই ভোঁতা করে দেয়। গত মাসে কলকাতা থেকে অনেক নামিদামি কবিরা এসেছিলেন হাটচান্ডাতে কবি সম্মেলনে। নবনীতা দেবসেনেরও আসার কথা ছিল, অসুস্থতার কারণে আসতে পারেননি। প্রবীণদের মধ্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন। তরুণতমদের মধ্যে জয়িতা মিত্র। সার্কিট হাউসও এখানকার গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে ভাগ করে করে মানি অতিথিদের রাখা হয়েছিল। কবি সম্মেলন 2 দিন ছিল। সারা শহরে হইচই পড়ে গিয়েছিল। একজন বিখ্যাত কবিকে কাছ থেকে দেখা গেল। মধ্যপ্রেশের এই জংলি হাটচান্দ্রার কবিতা প্রিয় মানুষদের এই অশেষ সৌভাগ্য। পৃথুর মতো নগণ্য মানুষেরও তাই। আলাপিত হতে পেরেছিল শুধু দুজনের সঙ্গে। রুষাও গেছিল সম্মেলনে। সুন্দরী সপ্রতিভ এবং মার্জিত রুচি, নিখুঁত ইংরেজি উচ্চারণের মনোহারিণী রুষাকে ছাড়া হাটচান্দ্রার কোনো অনুষ্ঠানেই যেন প্রাণ পায় না। ওই হাটচান্দ্রার ট্রাম্প কার্ড। ডিএম, এসপি থেকে শুরু করে এখানে সব কৃতী মানুষটাই রুষার প্রশংসায় পঞ্চমুখ। পুরুষদের চোখে অবশ্য প্রশংসা ছাড়া অন্য কিছু থাকে, রুষা সেটা জানে এবং সেই অহংবোধটা ও ললিপপের মতো চুষে চুষে তাড়িয়ে তাড়িয়ে খায়। জীবনে যদিও রুষা একটিও বাংলা কবিতা পড়েনি, তবু ওর অটোগ্রাফ খাতায় ও সমস্ত সফল কবির স্বাক্ষরেই সংগ্রহ করেছিল। কোনো কবি রুষার সুন্দর মুখ চেয়ে জিজ্ঞেস করতে পারেনি যে সে তাদের কারো একটি কবিতাও পড়েছে কিনা। হেসে সাগ্রহে স্বাক্ষর দিয়েছিলেন সকলেই। কবিরা সৌন্দর্যের কদর না করলে কারাই বা করবে? পৃথুর খুব ইচ্ছা ছিল একদিন বাড়িতে কবিদের সবাইকে এনে চা খাওয়াবে, বীরজুর দোকানের কালা জামুন আর দহি কচুরির সঙ্গে। কিন্তু রুষা বলেছিল এমন থার্ড ক্লাস বাড়িতে সুপার ক্লাস ওয়েল অফ ফেমাস কবিদের ডাকা চায় না। ও মরে গেলেও নিজেকে এতখানি অসম্মানিত করতে পারে না। ঠোঁট বেঁকিয়ে বিদ্রুপ করে বলেছিল, সাধ্য নেই এক কণা স্বাদ অনেক। পৃথু আহত গলায় বলেছিল, আন্তরিকতার কি কোনোই দাম নেই? নেই। আন্তরিকতা একটা অবসলিট ওয়ার্ড, টাইম বার্ড। কবিতা যারা লেখেন তারা সকলেই যে ব্যক্তিগণ জীবনে তোমার মতোই লেজে গোবরে ওয়ার্থলেস আনপ্র্যাকটিক্যাল হন না, তা সাকসেসফুল কবিদের দেখেও না বুঝলে না শিখলে আর কিছুই বলার নেই। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। এমন বোকাশোকা শ্যাবি ব্যাপার আমি ঘটতে দেব না প্রাণ থাকতে। স্বদেশে পুজোতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। দেখে ভালো লেগেছিল পৃথুর। এ কি, এ কোথায় চলে এসেছে? প্রায় শহর ছাড়িয়ে রাতমোহনার পথের দিকে। ভুলভুলাইয়া তো ফেলে এসেছেন অনেকেই পিছনে। কোথায় পড়ে রইল লাল লাল পদ্ম ফুল আঁকা পদ্ম স্টোরসে সাইনবোর্ড? কোথায় দোকান সব বন্ধ হয়ে গেছে 7টাতে। ইস, বড়ই ভুল হয়ে যায় পৃথুর। আজ কপালে আছে। পৃথু যদি আরেকটি কবিতার বই নিজের খরচে প্রকাশ করতে পারে, তাহলে এই সংকলনের নাম দেবে ভুলভুলাইয়া। আর রুষার কাছে না, কপালে আছে। হাটচান্দ্রার সীমানা ঘিরে ঘুরে ঘুরে বয়ে গেছে সুন্দর বাঞ্চার নদী। অন্যদিকে আছে হালো নদী। এখান থেকে বেশ কিছুটা দূরে গড়ে উঠেছে হিন্দুস্তান কপার কর্পোরেশনের নতুন তামার খনি ও খানি সংলগ্ন বিরাট আধুনিক কারখানা মালঞ্চ খণ্ড এ। সাম্প্রতিক অতীতে চালু হওয়া দূরের মালঞ্চ খণ্ড এবং মোগাও গা এই হাটচান্দ্রার শান্ত নিরুদ্বেগ গ্রামগন্ধি জীবনে হঠাৎ আবর্ত সৃষ্টি। চামারটলির কাছেই ওদের বাড়ি। সেখান থেকে 1/2 মাইল টাক
দূরে দুটি ছোট ছোট নদী মিশেছে এসে রাতমোহনায়। একটির নাম শাওন, অন্যটির নাম ভাদর। ভাদর নদীটি হঠাৎই বাঁক নিয়ে হামলে পড়ে গিয়েছে শাওনের উপর। কে কবে এদের নাম রেখেছিল জানে না, তবে ছোটবেলা থেকেই শুনে আসছে। মোহনাটা দারুণ। রাত মোহনা, বড় বড় শালগাছ আছে কিন্তু কিছু, আর অন্যান্য হরজাই জঙ্গল, একটা পত্রহীন প্রাচীন বাজপড়া শিমুল সাহেবের মতো তার গায়ের রং। বর্ষায় যে অগাছার ঝাড় জন্মেছিল সমতলে, এখন তা ঘন সবুজ ওড়না জড়িয়ে ঘন সন্নিবিষ্ট নিবিড় হয়ে উঠেছে। বিরাট বিরাট গোলাকৃতি পাথর আছে অনেক, চারধারে ছড়ানো ছিটানো, চ্যাটালোও আছে কিছু কিছু। এখন অনেক রাত। পৃথু একটি বড় উঁচু পাথরের উপরে বসেছিল। মনটা যখন পাগল পাগল করে তখন ও পালিয়ে আসে এখানে। মাঝে মাঝেই রুষার ব্যবহারে ও নিজের সম্বন্ধে এমনই বিতশুদ্ধ হয়ে ওঠে যে কি করবে ভেবে পায় না। পাগলের মনও মাঝে মাঝে পাগল পাগল করে। সেই সব সময় এসে এখানে একা একা ঘন্টার পর ঘন্টা বসে থাকে। মনের মধ্যে টাইট হয়ে গুটিয়ে থাকা স্প্রিংটা ক্রমশ ঢিলে হয়ে আরম্ভ করে আস্তে আস্তে। মন শান্ত হয়ে এলে একসময় ঘরমুখো গরুর মতো বাড়ির দিকে ফিরে। কোনো মানুষেরই যাতায়াত নেই এদিকে। গচ্ছিত প্রেমিক প্রেমিকা ছাড়া কেউই আসে না। তারাও জায়গাটা নির্জন বলে দিনে মানেই পালায়। শীত যখন জাকিয়ে বসে তখন অবশ্য অনেকেই আসে রল বেঁধে, চড়া রোদে চড়ুইভাতি করতে। দিনে দিনে, রাতে কেউই নয়। যখনই ও একা একা থাকে তখনই পৃথু একটা বড় লেখা লিখবে ভাবে। ওর জীবনের প্রথম ও শেষ উপন্যাস, প্রথম ও শেষ কবিতা গ্রন্থের মতো। হয়ে কি উঠবে কখনো? না, বোধহয় কিছুই হবে না। উপন্যাস লেখা বড়ই পরিশ্রমের, অনেকটা একা হাতে অট্টালিকা গড়ে তোলার মতো। ও যে শুধু ভাবতেই জানে, পাতার পর পাতাও লেখে রোজই, কিন্তু মনে মনে। অক্ষর কাটে, শব্দ ছেড়ে, পঙ্গুক্তি উধাও করে, প্যারা বানায়, সবই মনে মনে। মনের মধ্যেই কিশলয়, মনের মধ্যেই লাল হলুদ খয়েরি ডুরে ঝরা পাতা, মনের মতোই নিঃশব্দ সব শব্দময়তা। চরপরা পার ভাঙা বিরহ এবং মিলন সব। ওর এই আত্মজ উপন্যাস কোনোদিনই কালি ও কাগজের সঙ্গে সহাবস্থান করতে পারে না, করবে না। জানে পৃথু। জীবনের হাল ওর হাত থেকে কেড়ে নিয়েছে অনেকই প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ শক্তি। অন্যচালিত, অন্যবাহিত, অতি সাধারণ উদ্দেশ্যহীন সম্পূর্ণ এক বস্তুতান্ত্রিক দিগন্তের দিকে ভেসে চলেছে তীর বেগে এবং যান্ত্রিকভাবে জীবনের জল কেটে, একটি কুৎসিত পানকৌড়ির মতো। থামবার কোনো উপায় নেই, দুপাশে এক মুহূর্তের জন্য তাকাবার অবসর নেই। কত নবতৃণ দল, কত সর্ষে আর সরোজ গুজার, হলুদ ফুলে ভরা সবুজ মাঠ দুদিকে। অরহর লেগেছে, কুলথি লেগেছে, বাজরা। নদী পাড়ে সতেজ সবুজ টান টান ধান, শান্তির দূতির মতো সাদা মসৃণ ডানার বকেদের নিঃশব্দ ওড়াউড়ি। চিকন নদীর পেলব চরের উপর জলের সহস্র আকুলি বিকুলি আঙুলি আঁকাকি অসাধারণ স্পন্দন এবং ফুৎকারে উচ্চারিত সব সারো সারো ছবি। গাংশালিকের বাসা, প্রমত্ততায় পার ভেঙে যাওয়া নদীর হৈ হৈ রব। অন্যদিকে অবলীলায় চিকন নদীর পেলব চরের উপর জলের সহস্র আকুলি বিকুলি আঙুলি আঁকাকি অসাধারণ স্পন্দন এবং ফুৎকারে উচ্চারিত সব সার সার জমি। পজ দিচ্ছি, এই লাইনটা আবার পড়ছি। চিকন নদীর পেলব চরের উপর জলের সহস্র আকুলি বিকুলি আঙুলি আঁকাকি অসাধারণ স্পন্দন এবং ফুৎকারে উচ্চারিত সব সারো সারো ছবি। গাংশালিকের বাসা, প্রমত্ততায় পার ভেঙে যাওয়া নদীর রই রই রব। অন্যদিকে অবলীলায় স্মিত চর ফেলা, খাড়া উঁচু পাড়ে উদবেড়ালের গৌড়াল গর্ত, সোদা সোদা মেছো মেছো গভীর গন্ধ ওড়ে সেই দিকে। ঝাঁকি দিয়ে মিশে যায় সেসব গন্ধ জলবাহী ঘূর্ণি হাওয়ায় চকাচকির কবষ্ণ আষ্ঠে গন্ধের সঙ্গে। প্রসন্ন পরিযায়ী পাখিদের মিশ্র স্বরের জলজ কাকলি পৃথুর মনকে উড়িয়ে নিয়ে যায় সুদূর।
শীতার্ত দূর দিগন্ত থেকে দূরতরে দিগন্তে, এই গ্রহ থেকে গ্রহান্তরে। বড় কষ্ট পৃথুর বুকের ভিতর, বুক থাকলেই বোধহয় কষ্ট হয়। হৃদয় আক্রান্ত হলেও কি এইরকম কষ্ট পায় মানুষ? না বোধহয়। সে কষ্ট তো এক চকিত পরিণামের, সে তো তীব্র তাৎক্ষণিক কষ্ট। সে কষ্টের সময় জ্ঞান ভয় পেয়ে চকিতে দৌড়ে পালিয়ে যায় শরীরের বাড়ি ছেড়ে, মুক্তি দেয় মানুষকে সেই তীক্ষ্ণ যন্ত্রণার নখ থেকে। কিন্তু পৃথুর যে যন্ত্রণা, সেটা ক্যান্সারাস। 24 ঘন্টায় ব্যথাটা সবসময় গুবরে পোকার মতো ফেরে নিজের মধ্যে, অসভ্য শিশুর মতো অনুক্ষণ একগায়ে কাঁদে, কুরে কুরে খায় পৃথুকে। এই ভোঁতা ব্যথা লেপ্টে থাকে সবসময়, সঙ্গ ছাড়ে না। আশ্বিন চলে গেলে কার্তিক এসেছে। শীতটা জাঁকিয়ে পড়তেও কি মনে করে থমকে আছে যেন। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, অষ্টমীর চাঁদ উঠেছে, রূপোর জরি লেগেছে নদীর গেরুয়া দুধি আঁচলে। বড় সুন্দর দেখাচ্ছে এখন চারপাশ, খুবই সুন্দর লাগছে পৃথুর, খুবই ভালো লাগছে। মাঝে মাঝে ওরও ভালো লাগে, ভালো লাগবে বলেই তো আসে। শাওন আর ভাদো নদীতে জলবর কুলকুলানি শব্দ ভেসে আসছে পৃথুর কানে। কোনো নৌকোর দাঁড় বইবার ছলাক ছলাক শব্দে শুনতে পেল। এসব নদীতে নৌকো বাইবার মতো শান্ত জল বছরের এই সামান্য সময়টাতে একমাত্র থাকে। মধ্যপ্রদেশের নদীগুলো বিশেষ নাব্য নয়, সুন্দরী, ব্যক্তিত্ব সম্পন্ন, নর্মদা এখন কানায় কানায় ভরা। প্রতিটি ছিপছিপে স্বচ্ছতোয়া শাখা নদীতেই সেই সুপুরুষ নদীর নরম আদর লাগে বছরের এই সময়টিতে। নৌকোটা যেন এদিকে আসছে মনে হলো, বাঘটা ঘুরলো, তারপরে এগিয়ে আসতে লাগলো, ছলাক ছলাক ছপ ছপ। একটি পুরুষকণ্ঠ বলল হিন্দিতে, পাথরগুলো কাছের নোঙ্গর করা যাক, কি বলো তোমরা? লোকটি হাটচান্দার বাসিন্দা নয় বোধহয়, তার কথায় অন্য কথাকার যেন টান আছে। সে আবারও বলল, এই রাতের বেলায় মেয়ে ছেলেদের নিয়ে এখানে নোঙ্গর করবে? কি গো মাঝি, তুই কি বলিস রে নাসিরুদ্দিন ভাই? তার চেয়ে চল ভাই, চলেই যাই। হাটচান্দাতে তো এসেই গেছি, ভয় লাগে হে। অচেনা জায়গা, সাপখোপ, সঙ্গে মেয়ে মানুষ। একটি চিকন নারী কণ্ঠ সঙ্গে সঙ্গে প্রায় ধমকের গলায় বলল, ডর ক্যা কহু मैं, डर क्या कहूँ मैं, डर कौन चीज का, সাপ, যারা मैं সাপ का डर थोड़ी। গলার সুর শুনেই পৃথু চমকে উঠল। নৌকোটা থামলো। একজন লম্বা মতো লোক কতগুলো হাঁড়িকুড়ি নিয়ে নামলো নৌকো থেকে। ঠোকাঠুকি লেগে ধাতব শব্দ হলো, নৈশব্দ চমকে গেল। লোকটার তুলে নেওয়া পায়ের চাপে নৌকোটা ছলাৎ করে দুলে উঠল। ওদিকে নামিয়ে রেখে লোকটা এদিক ওদিক কোনো কিছুর খোঁজে হাঁটাহাঁটি করতে লাগলো। বোধহয় উনুন বানাবে, রান্না করবে এখানে। পৃথু ভাবলো, এরাও খুব সম্ভব পাগল। মাঝির সঙ্গে দুজন নারী নৌকো থেকে নামলো। রাতমোহনার হাওয়া তাদের গায়ে ইত্তরের গন্ধে হঠাৎই ভারী হয়ে উঠল। নাক উঁচু করে ইত্তরগন্ধি কার্তিকের শিশিরের ঘ্রাণ নিল পৃথু। বোধহয় ফিরদৌস। দুই নারীর পরনেই ঘাগরা। একজনের বয়স 30 হবে, আবছা চাঁদের আলোয় ভালো ঠাওর হলো না। অন্যজনের বয়স হবে 25-25, ভরা যৌবন, শাওনবোঁধা নদীরই মতো ছলছল করছে। মাঝি পৃথুকে পাথরের উপর হঠাৎ দেখে ভূত দেখার মতোই চমকে উঠে বলল, ইয়ে সান্নাটা জাগা মে अकेला बैठके अब क्या कर रहा है सेठ? कुछ नहीं, मगर करेंगे क्या, यही तो सोच रहा था। পৃথু বলল। ওর কথাতে মেয়ে দুটি হেসে উঠল। অল্প বয়সী মেয়েটির হাসিতে অসংখ্য বেলোয়ারি চুরি ভেঙে গিয়ে কলস ভরার শব্দের সঙ্গে যেন ভেসে গেল রাতমোহনায়। এমন আশ্চর্য কিন্নর কণ্ঠ কখনো শোনেনি আগে। সুরেলা কণ্ঠস্বর পৃথুকে চিরদিনই অবশ করেছে, সে নারী হোক কি পাখিরই হোক। পথের উপর দাঁড়িয়ে পড়েছে কতবার ফাঁদে পড়া সিঙ্গাল হরিণের মতোই। জবলপুরের বাইজির গজল বা টপ্পার টুকরো টুকরো চক ওর চক মিলানো চিক ঝোলানো বারান্দা থেকে উৎসরিত হয়ে তার কানে হঠাৎই বিঁধে গেছে। অচেনা অদেখা শালীন গৃহবধূর হাসির মতো শীষতলা যৌনগন্ধি স্বর, দ্রুত দৌড়ে যাওয়া গোলাপ বালার পায়ে জোরের চকিত সতীচ্ছদ এর দুঃখী সুখী স্বর, নর্ম নর্তকীর নৃত্যতা, পাখির মতো উড়াল পায়ের নূপুরের আহরণ অবরোহণের নিক্কনিত সিঞ্জিনী স্বর। সুর আর স্বর পৃথুকে চিরদিনই ঘুরিয়ে মেরেছে, পথ ভুলিয়েছে কতবার উদাস দুপুরে চিহর চিরি ঝিলের পাশে ঝাঁটি জঙ্গলে বিরহী কালী তিতিরের গলার দীর্ঘ বিষণ্ণ ছিদ্রিত স্বর শুনে তাকে
বুকে তুলে নিয়ে তার কোমল গলায় চুমু খেতে ইচ্ছে করছে পৃথুর। পৃথু একসময় বাস্তবে ফিরল, যদি বাস্তবে ওর বাস নয়, তবু কখনো সখনো সেই অচিন পরবাসেও সে প্রবেশ করে, দ্রুত নিষ্ক্রান্ত হবে বলে। রুষার কাছে থাকলে অবশ্য বাস্তবেই তাকে বাস করতে হয় বেশি সময়। পৃথু বলল, তোমরা কারা? আমরা ইয়ার্কির গলায় কম বয়সী মেয়েটি বলল। পৃথুর বাস্তব বুদ্ধিতে ভর করা স্বল্প আয়ু সুস্থ মস্তিষ্ক বলল, তুমি পৃথু ঘোষ, হচ্ছ কি হাটচান্দ্রার লাক্ষা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিদেশের ডিগ্রিধারী। পথের কোনো সহজ লব্বা চটুল নারী তোমার সঙ্গে এভাবে কথা কয়, কোন বেয়াদবি এ? পরক্ষণেই সেই হামবড়াই ভাবটা হঠাৎ আসা অসময়ের কাম এর মতোই হঠাৎই মরে গেল। মেয়েটি আবার বলল, আমরা নাচনেওয়ালি, গানেওয়ালি লোক, মোটেই ভালো নই। অন্যজন বলল, শেঠকে দেখে মনে হচ্ছে রহিস খানদানের লোক। রহিস টহিস নই, শেঠও নই, আমি অতি সাধারণ লোক, ভালো তো নই। বুঝেছি লোক তুমি খুবই খারাপ। বাড়ি কোথায় তোমার শেঠ? আমার বাড়ি সবখানে, চমকে উঠল পৃথু। কথাটা নিজেই বলল তো? বড় মনমৌজি আদমি লাগতা, কামলা বহিন। ছলবলিয়ে অল্প বয়সী মেয়েটু বলল। লম্বা মতো লোকটি ততক্ষণে পাথর কুড়িয়ে নিয়ে এসেছিল। সে প্রয়োজনের চেয়ে Subscribe our channel and press the bell icon.